2রা মে 2011 রাত 1টা পাকিস্তানের অ্যাবোটাবাদে দুটো আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার ল্যান্ড করে, যার ব্যাপারে পাকিস্তান আর্মি কোনো কিছু টের পায়নি। কয়েক মুহূর্তের মধ্যেই ওই হেলিকপ্টার দুটো থেকে 24 জন নেভি সিল কমান্ডো বেরিয়ে আসে, আর ঠিক 40 মিনিটের মাথায় তারা ওসামা বিন লাদেনের মাথার ঠিক মাঝখানে গুলি করে। এরপর তড়িঘড়ি তারা লাদেনের বডিটাকে প্যাক করে ফেলে আর সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু আসার আগে তারা নিজেদের একটা হেলিকপ্টারকে সেখানেই ব্লাস্ট করে দেয়। প্রশ্ন হলো কেন? আর যে লাদেনকে আমেরিকা গত 10 বছর ধরে খুঁজছিল, সে কেন পাকিস্তানে গা ঢাকা দিয়েছিল? আমেরিকা কিভাবে লাদেনের লোকেশন খুঁজে পেয়েছিল? আর কেন লাদেনকে হত্যার পর তাকে সমুদ্রে কবর দেওয়া হয়েছিল? বন্ধুরা, আমি রয়েছে মিঠুন আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে ইতিহাসের সবথেকে ভয়ানক এবং সিক্রেট মিশন অপারেশন নেপচুন স্পিয়ার নিয়ে আলোচনা করব। 30 নভেম্বর 2001 আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অ্যাটাকের ঠিক 2 মাসের মাথায় আমেরিকা আফগানিস্তানের টোরাবোরা গুহায় বম্বিং শুরু করে। কারণ আমেরিকার কাছে ইন্টেল ছিল যে ওসামা বিন লাদেন এই টোরাবোরা গুহার কোথাও লুকিয়ে রয়েছে, তাই আমেরিকা এই গুহার উপরে মিসাইল ছুড়েছিল। কিন্তু আমেরিকান মিলিটারিকে ফাঁকি দিয়ে লাদেন ওই গুহা ছেড়ে পালিয়ে যায়, আর তারপর থেকে টানা 10 বছর আমেরিকা হন্যে হয়ে সারা পৃথিবীতে লাদেনকে খুঁজে বেরিয়েছিল। এবার আমেরিকা ঠিক কিভাবে লাদেনের লোকেশন খুঁজে পেয়েছিল সেটা জানার আগে দেখে নেই যে সেদিন রাতে ঠিক কি হয়েছিল। তো তারিখটা ছিল 1 মে 2011। আফগানিস্তানের জালালাবাদে আমেরিকার কন্ট্রোলে থাকা বাগরা মিলিটারি বেস ক্যাম্পে 4টা হেলিকপ্টার এসে পৌঁছায়। এর মধ্যে দুটো ছিল ব্ল্যাক হক হেলিকপ্টার আর বাকি দুটো ছিল চিনুক হেলিকপ্টার। ঠিক রাত 10:30 নাগাদ দুটো ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটা চিনুক হেলিকপ্টার পাকিস্তানের অ্যাবোটাবাদে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এবার দুটো ব্ল্যাক হকের সাথে যে চিনুক হেলিকপ্টারটা গিয়েছিল সেটা অ্যাবোটাবাদ যাওয়ার মাঝপথে একটা জায়গায় ল্যান্ড করে। এই চিনুক হেলিকপ্টারটার ভেতরে মোট 49 জন কুইক রিয়াকশন ফোর্স, অজস্র মেশিন গান, গোলা বারুদ এবং এক্সট্রা ফুয়েল ছিল। জালালাবাদ থেকে অ্যাবোটাবাদ আসতে এই দুটো হেলিকপ্টারের প্রায় 90 মিনিট সময় লাগে এবং রাত 12টা নাগাদ তারা লাদেনের বাড়ির উপরে উঠতে থাকে। তো এবার প্রশ্ন হচ্ছে, পাকিস্তান সরকার কেন কোনো কিছু টের পায়নি? আসলে ওই হেলিকপ্টারে ছিল মডার্ন স্টেলথ টেকনোলজি। এবার একটা নর্মাল হেলিকপ্টারে কি বিকট শব্দ হয় সেটা আপনারা মোটামুটি সবাই জানেন, কিন্তু স্টেলথ টেকনোলজি ব্যবহারে এই হেলিকপ্টার দুটো একদম নিঃশব্দে উঠছিল। তাছাড়া এই টেকনোলজি ব্যবহারের ফলে পাকিস্তানি রাডারও এই হেলিকপ্টার দুটোকে ডিটেক্ট করতে পারেনি। এই হেলিকপ্টারগুলোর গায়ে এক্সট্রা ফ্যাব্রিক দিয়ে কোট করা ছিল, যাতে রাত্রিবেলা খালি চোখেও সহজেই হেলিকপ্টার দুটোকে দেখা যেত না। এবার প্ল্যানিং অনুযায়ী প্রথম হেলিকপ্টারটা লাদেনের বাড়ির কম্পাউন্ডে ল্যান্ড করার জন্য রেডি হয়েছিল। কিন্তু এই সময় এমন একটা ঘটনা ঘটে যে নেভি সিল অফিসাররা ভাবে যে তাদের মিশন হয়তো এখানেই ভেস্তে যাবে। কারণ হেলিকপ্টারটা ল্যান্ড করার সময় এখানে একটা এয়ার ভর্টেক্স রিং তৈরি হয়েছিল। এটা এমন একটা কন্ডিশন যখন অশান্ত বায়ু হঠাৎ করে ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে, এতে বায়ুর চাপ হঠাৎ করে কমে যায়। এর ফলে হেলিকপ্টারের যে রোটর এবং ব্লেড থাকে সেগুলো হঠাৎই কাজ করা বন্ধ করে দেয়। এখানে একটা ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে ঠিক একই ঘটনা ঘটেছিল, যার ফলে শেষ পর্যন্ত ওই ব্ল্যাক হক হেলিকপ্টার মুখ থুবড়ে নিচে এসে পড়ে, আর হেলিকপ্টারের পেছনের অংশ কম্পাউন্ডের দেয়ালে 45 ডিগ্রি কোণ করে ক্র্যাশ করে। তবে স্বস্তির বিষয় ছিল এর ফলে কোনো ভয়ানক ব্লাস্ট হয়নি, যার ফলে সিলস মেম্বারদের সবাই বেঁচে গিয়েছিল। তবে এই ইনফরমেশন সাথে সাথে জালালাবাদে তাদের বেসে পাঠিয়ে দেওয়া হয়, আর ওই মুহূর্তে মাঝপথে যে চিনুক হেলিকপ্টারটাকে তারা রেখে এসেছিল সেটা টেক অফ করে এবং রেস্কিউ করার জন্য লাদেনের বাড়ির দিকে এগোতে থাকে। ওদিকে প্রথম হেলিকপ্টারটা ক্র্যাশ করে গেলেও দ্বিতীয় ব্ল্যাক হক হেলিকপ্টারটা লাদেনের বাড়ির কম্পাউন্ডের নর্থ ইস্টের দিকে ল্যান্ড করে। আর এখানে নেভি সিলদের সাথে একটা কুকুরও ছিল, যার কাজ ছিল বাড়ির ভিতর কেউ যদি কোথাও লুকিয়ে থাকে তাকে খুঁজে বের করা। সিল কমান্ডোদের নামিয়ে দিয়েই এই ব্ল্যাক হক হেলিকপ্টারটা টেক অফ করে আর কিছুটা দূরে গিয়ে আকাশে উঠতে থাকে এবং চারিদিকে নজর রাখে। এবার শুরু হয় তাদের মিশন, আর এই মিশনটা কমপ্লিট করার জন্য তাদের কাছে সময় ছিল মাত্র 30 মিনিট। প্রথমে বাইরে থাকা কমান্ডোরা দড়ির মাধ্যমে দেওয়াল টপকে বাড়ির ভেতরে ঢোকে এবং সামনে থাকা গেটটাকে গ্রেনেড দিয়ে উড়িয়ে দেয়। তারপর তারা গেস্ট হাউসের দিকে যায়। গেস্ট হাউসে ওই সময় উপস্থিত ছিল আবু আহমেদ কুয়েতি আর তার স্ত্রী এবং তার 2 জন বাচ্চা। আপনাদের এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেয়, এই আবু আহমেদ কুয়েতির মাধ্যমেই সিআইএ তথা আমেরিকা লাদেনের লোকেশন খুঁজে বের করেছিল, যে ব্যাপারে আমি ভিডিওতে আগে বলবো। এবার সিল টিম যখন ওই গেস্ট হাউসের দরজার সামনে যায়, সাথে সাথেই দরজার ওপাশ থেকে কুয়েতি এলোপাথারি গুলি চালাতে থাকে। এই সময় একটা গুলি এসে একজন সিল অফিসারের কাঁধে লাগে। এবার ওই সিল কমান্ডোরাও গুলি চালাতে থাকে। এর ফলে আবু আহমেদ অন দ্য স্পট মারা যায়। সিল অফিসাররা এবার কুয়েতির ওয়াইফ আর তার 2 জন বাচ্চাকে এক জায়গায় জড়ো করে আর তাদের উপর নজর রাখতে থাকে, যাতে এরা কোনোভাবে মিশনে কোনো রকম বাধা তৈরি করতে না পারে। নেভি সিল এবার এই বাড়িটার ইলেকট্রিসিটি অফ করে দেয়, যাতে বাড়ির মধ্যে থাকা সদস্যরা অন্ধকারে পথ খুঁজে না পায়। তবে যেহেতু সিল কমান্ডোদের কাছে নাইট ভিশন গগলস ছিল, তাই তারা কিন্তু ক্লিয়ারলি সবকিছু দেখতে পাচ্ছিল। এই মুহূর্তে বাড়ির মেইন কম্পাউন্ডের ভেতরে থাকা 4 জন সিল কমান্ডো ভেতরের দিক থেকে দরজা খুলে দেয়, যার ফলে বাকি সিল অফিসাররা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে। এই সময় কয়েকজন কমান্ডো বাড়ির বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং নজরদারি রাখতে শুরু করে, যাতে এই বাড়ি থেকে কেউ বাইরে পালিয়ে যেতে না পারে। সাথে তারা এটাও নজর রাখছিল যাতে পাকিস্তানি আর্মি এখানে চলে না আসে। এবার সিল কমান্ডোরা মেইন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরের দিকে যায়। এই সময় ওই ফ্লোরে ছিল কুয়েতির ভাই আবরার এবং তার ওয়াইফ বুশরা আর তাদের বাচ্চারা। সিল অফিসাররা
আবরারকে গুলি করতে যায়, কিন্তু সেই মুহূর্তে তার ওয়াইফ বুশরা সামনে ঝাঁপিয়ে পড়ে আর সেই গুলি গিয়ে বুশরার গায়ে লাগে আর সে অন দ্য স্পট মারা যায়। কিন্তু এই মুহূর্তে সুযোগ নিয়ে আবরার নিজের কাছে থাকা AK-47 রাইফেল দিয়ে সিল কমান্ডোদের উপর গুলি করতে যায়, কিন্তু সে সেদিন আর গুলি করার সময় পায়নি, কারণ কমান্ডোদের গুলি তাকে কয়েক মুহূর্তের মধ্যেই ঝাঁঝরা করে দেয়। এরপর একজন কমান্ডো এই রুমে সব বাচ্চাদের সেই প্রথমে থাকা গেস্ট হাউসে নিয়ে যায়, যেখানে কুয়েতির বাচ্চা এবং তার ওয়াইফ ছিল। এবার সিল অফিসাররা সেকেন্ড ফ্লোরের দিকে যায়। এই ফ্লোরে ছিল লাদেনের ছেলে খালিদ। চারিদিকে অন্ধকার এবং গুলির আওয়াজ শুনে খালিদ ভয় পেয়ে যায়। এই সময় সিল অফিসাররা সিঁড়ির কাছে দাঁড়িয়ে খালিদের আসার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু বেশ কয়েক মিনিট পার হয়ে গেল খালিদ নিচে আসে না। এই অফিসারদের সাথে একজন ইন্টারপ্রিটার বা ট্রান্সলেটারও ছিল। সে উর্দু ভাষায় উর্দু অ্যাকসেন্টে ধীরে ধীরে খালিদের নাম ধরে ডাকতে থাকে। সে বলে, খালিদ খালিদ। খালিদ ভাবে হয়তো তাদেরই কোনো লোক তাকে বাঁচাতে এসেছে, তাই সে সিঁড়ি দিয়ে মাথা বের করে তাকে দেখতে যায়, আর সেই মুহূর্তের মধ্যেই সিল অফিসাররা তার মাথায় শুট করে আর খালিদ ওখানেই মারা যায়। এই সমস্ত ঘটনা যখন হচ্ছিল তখন কিন্তু সিল অফিসারদের গায়ে ক্যামেরা লাগানো ছিল, যে ক্যামেরার মাধ্যমে লাইভ ফুটেজ আমেরিকার হোয়াইট হাউসে বসে বারাক ওবামা দেখছিলেন। সেকেন্ড ফ্লোরে খালিদকে মারার পরেও সিল অফিসাররা লাদেনের কোনো সারা শব্দ পাচ্ছিল না। তাদের মনে মনে একটা আশঙ্কা ছিল যে আজ আদৌ কি লাদেন এই বাড়িতে আছে, নাকি সে আগে থেকেই অন্য কোথাও চলে গেছে। তারা ধীর গতিতে এবার থার্ড ফ্লোরের দিকে এগোতে থাকে, আর তখনই তাদের সামনে তারা লাদেনকে দেখতে পায়। সেখানে লাদেন ছাড়াও লাদেনের তৃতীয় এবং চতুর্থ স্ত্রী খাইরিয়া এবং শিয়াম ছিল। অফিসাররা যখন লাদেনের বেডরুমের ভিতর ঢোকে তখন লাদেন তার ওয়াইফদের পেছনে লুকিয়ে পড়ে এবং তার দুই ওয়াইফকে সামনের দিকে এগিয়ে দিতে থাকে। এই সময় সিল অফিসার একজন স্ত্রীর পায়ে গুলি করে আর মুহূর্তের মধ্যেই তাদের দুজনকে সামনে থেকে টেনে সরিয়ে দেয়, আর সাথে সাথে তারা লাদেনকে লক্ষ্য করে তাদের কাছে থাকা HK-416 রাইফেল দিয়ে লাদেনের মাথায় দুটো গুলি করে। আর এভাবেই 9/11 অ্যাটাকের অন্যতম মাস্টারমাইন্ড, আমেরিকার আজ পর্যন্ত সবথেকে বড় শত্রু আল কায়দা গ্রুপের লিডার ওসামা বিন লাদেনের মৃত্যু হয়। তবে সিল কমান্ডোরা বুঝতে পারছিল না যে এটা সত্যি লাদেন নাকি তার কোনো বহুরূপী। শিওর হওয়ার জন্য এবার এই অফিসাররা ওই মহিলা দুটোকে জিজ্ঞাসা করে যে এটা লাদেন কিনা, কিন্তু তারা প্রথমে কোনো রকম উত্তর দিচ্ছিল না। এরপর সিল অফিসাররা তাদের বাচ্চাদের ধরে নিয়ে যাচ্ছিল গেস্ট হাউসে রাখার জন্য, তখন ওই মহিলারা ভয় পেয়ে যায় আর স্বীকার করে যে হ্যাঁ, এটাই লাদেন। 2011 সালে টোরা বোরা গুহা থেকে লাদেন পালিয়ে যাওয়ার পর থেকে CIA এজেন্সি হন্যে হয়ে লাদেনের খোঁজ চালাতে থাকে। এমনকি ঘোষণা করা হয় যদি কেউ লাদেনের খোঁজ দিতে পারে তাহলে তাকে $25 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। কিন্তু এর পরেও লাদেনকে খুঁজতে CIA এর প্রায় 10 বছর সময় লেগে যায়। এতদিন খোঁজ না পাওয়ার অন্যতম কারণ ছিল CIA এর মতো এজেন্সি মূলত নেটওয়ার্ক বা ফোন কলকে ট্র্যাক করে টেরোরিস্টদের লোকেশন ডিটেক্ট করে, এবং এই পদ্ধতিকে কাজে লাগিয়ে 1998 সালে আমেরিকা লাদেনের স্যাটেলাইট ফোনকে ট্রেস করে আফগানিস্তানে থাকা তার বেস ক্যাম্পগুলোতে অ্যাটাক করেছিল। এবার লাদেন যখন এই ঘটনা বুঝে যায় তারপর থেকে সে ফোন ইউজ করা বন্ধ করে দেয়, যার কারণে লাদেনের লোকেশন ট্রেস করা কঠিন হয়ে যায়। এবারে টোরা বোরা গুহাতে যখন আমেরিকায় অ্যাটাক করেছিল তখন আল কায়দা গ্রুপের বেশ কিছু মেম্বারকে তারা অ্যারেস্ট করেছিল। এদেরকে CIA আমেরিকায় না নিয়ে গিয়ে কিউবাতে নিয়ে যায়। এই কিউবাতে আমেরিকা একটা জেল তৈরি করেছিল যার নাম ছিল গুয়ান্টানামো প্রিজন। এখানে আল কায়দা গ্রুপের মেম্বার সহ 9/11 এর সাথে যুক্ত আরো অনেক বন্দীকে রাখা হয়েছিল। এখানে তাদের উপর অমানবিক অত্যাচার করা হয়েছিল, যার মধ্যে একটা ছিল ওয়াটার ডিবোর্ডিং, যেখানে নাক মুখের উপর একটা ভিজে কাপড় দিয়ে কন্টিনিউয়াসলি জল ঢালা হতো। এর থেকে আরো ভয়ানক ধরনের কিছু অত্যাচার চলতো, যার ফলে এখানে বহু মানুষের মৃত্যুও হয়েছিল। আর এত সমস্ত অত্যাচার চলতো শুধুমাত্র লাদেন কোথায় আছে, তার লোকেশন কোথায়, এটা জানার জন্য। তো এই বন্দীদের মধ্যে CIA এর হাতে ধরা পড়েছিল মোহাম্মদ আল কাতানি নামের একজন। এই কাতানিকে জেরা করে CIA একটা নতুন নাম পায়, আবু আহমেদ আল কুয়েতি। এই কুয়েতের কথাই আমি কিন্তু ভিডিওতে আগেই বলেছিলাম যে লাদেনের বাড়ি গেস্ট হাউসে ছিল। কাতানি CIA কে জানিয়েছিল এই আবু আহমেদ আল কুয়েতি লাদেনের কুরিয়ার হিসাবে কাজ করে, মানে লাদেনের দেওয়া তথ্য আল কায়দার বাকি সদস্যদের মধ্যে এই কুয়েতি ছড়িয়ে দেয়। এক কথায় বলতে গেলে এই কুয়েতি ছিল লাদেনের ডান হাত। তাছাড়া আরো একজন আল কায়দার বন্দী ঠিক এই নামটাই CIA এর কাছে জানিয়েছিল। এই প্রথমবার CIA এর কাছে একটা নাম ছিল যেটা সরাসরি লাদেনের সাথে তাদের কানেক্ট করছিল। আর ইনভেস্টিগেশন করে জানতে পারা যায় যে আবু আহমেদ কুয়েতি একজন খাঁটি পাকিস্তানি, তার আসল নাম আরশাদ খান। এবার আবু আহমেদের ব্যাপারে জানার পর CIA তার সমস্ত ফোকাস এই আবু আহমেদের উপর লাগায়। তারা কুয়েত, আরব সহ মিডল ইস্টের কান্ট্রিজ থেকে যে সমস্ত কল পাকিস্তানে আসতো সেই সমস্ত কলগুলোকে ট্র্যাক করতে থাকে। এরকম লাগাতার 2 থেকে 3 বছর প্রায় কয়েক লক্ষ ফোন কল ট্র্যাক করার পর একদিন তারা এমন একটা ফোন কল পায় যেখানে পাকিস্তান থেকে একজন লোক অপর পক্ষে থাকা লোকটিকে বলছে, আমি যাদের সাথে আগে থাকতাম তাদের সাথেই এখনো আছি। এই কথা CIA সন্দেহ হয় এই লোকটাই আবু আহমেদ। এবার আপনি হয়তো ভাবছেন যে এই একটা কথা বা একটা কল কিভাবে CIA কে লাদেনের খোঁজ দিল। আসলে এই ফোন কলের ভিতরে একটা অদ্ভুত ব্যাপার ছিল। এই ফোনটা বেশিরভাগ সময় সুইচ অফ থাকতো, খুব রেয়ারলি এটাকে অন করা হতো। এমনকি যখন এই ফোন থেকে বিভিন্ন কল করা হতো সেই কলগুলো অল্প কয়েক সেকেন্ডের জন্য হতো, যাতে এই ফোন কলটাকে ট্রেস করা না যেতে পারে। এর ফলে CIA এর সন্দেহ আরো গভীর হয়। তারা এই কলটার ব্যাপারে আরো খোঁজ খবর নিতে থাকে। তারা জানতে পারে এই কলটা করা হচ্ছে পাকিস্তানের পেশোয়ার থেকে। এই খবরটা পাওয়া মাত্রই CIA এর একটা টিম পাকিস্তানে চলে যায় এবং সেখানে গিয়ে আবু আহমেদের
খোঁজ খবর চালাতে থাকে। এখানে তারা পাকিস্তানে গিয়ে দেখতে পায় পেশোয়ারের একটি বাজার থেকে এই ফোন কলের সিগন্যাল সব থেকে বেশি স্ট্রং ভাবে পাওয়া যাচ্ছিল। এবার এত বড় একটা বাজারে কে কোথা থেকে কল করছে তার খোঁজ নেওয়াটা অনেকটাই কঠিন ছিল। তো বেশ কয়েক মাস ধরে সিআইএ এজেন্টরা এই বাজারে ফোন কলের লোকেশন ট্রেস করার চেষ্টা করে, আর হঠাৎই একদিন তারা আবু আহমেদকে তাদের কয়েক মিটারের মধ্যেই ট্রেস করে ফেলে। এবার সিআইএ টিম সাথে সাথে তার ছবি তুলে নেয়, আর এই প্রথমবার আবু আহমেদের শুধু নাম নয়, তার একটা ছবিও সিআইএ এর হাতে ছিল। এবার তারা এই কুয়েতের উপর নজর রাখতে শুরু করে। তাদের টার্গেট ছিল কুয়েতের উপর তারা নজর রাখবে, আর যখনই সে লাদেনের সাথে দেখা করতে যাবে তখনই লাদেন সহ তারা কুয়েতিকে মেরে ফেলবে। সেই মতো সিআইএ কুয়েতের উপর নজর রাখতে থাকে। তখন সিআইএ লক্ষ্য করে এই লোকটা অ্যাবোটাবাদে একটা বাড়ি ছাড়া আর কোথাও খুব একটা বেশি যায় না। সে অল্প সময়ের জন্য বাড়ির বাইরে যেত, আবার ফিরে আসতো। এর ফলে সিআইএ এজেন্সির এই বাড়িটার উপর সন্দেহ হয়। এই বাড়িটার নাম ছিল ওয়াজিরিস্তান হাভেলি, আর এই বাড়িটা তার পজিশন, ডিজাইন এবং নেচার সবকিছু দিক থেকেই একটু অদ্ভুত ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এই বাড়িটা এমন একটা লোকেশনে ছিল যেখান থেকে আফগানিস্তানের বর্ডার মাত্র 168 কিলোমিটার দূরে ছিল। তাছাড়া 38,000 স্কোয়ার ফুটের এই বাড়িটা অ্যাবোটাবাদ শহর থেকে 2.5 মাইল দূরে একটা কম জনবসতিপূর্ণ নির্জন এলাকার মধ্যে ছিল, যার আশেপাশে খুব একটা বাড়িঘর ছিল না। সবচেয়ে বড় ব্যাপার হলো এই বাড়িটা থেকে 1.5 কিলোমিটার দূরে পাকিস্তানের মিলিটারি একাডেমি ছিল। আশেপাশের লোক এই বাড়িটাকে ওয়াজিরিস্তান হাভেলি নামে ডাকতো, কারণ তারা মনে করত এই বাড়ির মালিক ওয়াজিরিস্তান থেকে এসেছে। প্রায় ত্রিভুজাকার শেপের এই বাড়িটা আশেপাশের বাড়িগুলো থেকে প্রায় 4 গুণ বড় ছিল। বাড়ির দুই পাশে দুটো কম্পাউন্ড ছিল। বাম দিকের কম্পাউন্ডটা ফাঁকা পড়েছিল, আর ডান দিকের কম্পাউন্ডটায় কিছু পরিমাণ শাকসবজি চাষ করা হতো। এই বাড়িতে দুটো গেট ছিল আর অল্প কয়েকটা জানালা ছিল। বাড়ির ভেতরে ঢুকতে হলে কোনো একজন লোককে প্রথমে দুটো গেট পেরিয়ে গেস্ট হাউসের সামনে আসতে হবে। সেই গেস্ট হাউসটাকে পেরোলে তবেই তারা 3 তলার মেইন বিল্ডিং এ পৌঁছাতে পারবে। সবচেয়ে বড় ব্যাপার হলো বাড়িটা চারিদিক থেকে প্রায় 18 ফুট উঁচু কংক্রিটের পাঁচিল করা ছিল, অথচ আশেপাশে থাকা কোনো বাড়িতে এত উঁচু পাঁচিল ছিল না, যেটা এই এলাকার অন্যান্য বাড়িগুলোর থেকে এই বাড়িটাকে একটু আলাদা করেছিল। এইসব কারণে বাড়িটাকে দেখে সিআইএ এজেন্সির লোকেদের সন্দেহ হয় যে হয়তো এই বাড়ির ভেতরেই লাদেন লুকিয়ে বসে আছে। এবার সিআইএ এজেন্টরা অ্যাবোটাবাদে একটা ঘর ভাড়া করে এই বাড়ির উপর নজর রাখতে শুরু করে। কিন্তু এই বাড়ির উপর নজরদারি করা মোটেই সহজ কাজ ছিল না, কারণ বাড়িটার জানলাগুলোতে মোটা মোটা পর্দা দিয়ে ঢাকা ছিল। অর্থাৎ বাড়ির মধ্যে উকিঝুঁকি মারা একেবারেই অসম্ভব ছিল। ড্রোন ক্যামেরাতেও স্পষ্ট ছবি আসতো না। তাছাড়া ওই বাড়ির বাকি সদস্যদের বাড়ির বাইরে আসতে দেখা যেত না, কেবলমাত্র আবু আহমেদই বাড়ির বাইরে যেত। আমেরিকা এই সময় স্যাটেলাইটের মাধ্যমে 24x7 এই বাড়ির উপর নজরদারি চালায়। তারা লক্ষ্য করে যে আবু আহমেদ এই বাড়ির ভেতরে তো যায়, কিন্তু সে গেস্ট হাউস পেরিয়ে 3 তলার বাড়িটার দিকে যায় না। এমনকি 3 তলার বাড়িটা থেকে কেউ বাইরেও আসে না। আবু আহমেদের হাবভাব ছিল যেন সে ওই 3 তলার মেইন বিল্ডিংটাকে পাহারা দিচ্ছে। তাছাড়া এই বাড়ির ময়লা আবর্জনা বাইরে না ফেলে পাশে থাকা কম্পাউন্ডে তারা পুড়িয়ে ফেলতো, কিন্তু এলাকার অন্যান্য বাড়িগুলো তাদের ময়লা আবর্জনা বাইরে ফেলতো। আরো অদ্ভুত বিষয় হলো এই বাড়ির 3rd ফ্লোরের ব্যালকনি, যার চারিদিকে 7 ফুট উঁচু দেওয়াল ছিল। এমনকি 3 তলার ঘরেও কোনো ভেন্টিলেশন বা জানালা ছিল না। এক কথায় পুরো বাড়িটা দেখে মনে হবে যেন এটা কোনো দুর্গ, যার ভেতরে খুবই ইম্পর্টেন্ট কোনো পার্সনকে লুকিয়ে রাখা হয়েছে। সিআইএ এজেন্সির সন্দেহ আরো গভীর হয় যখন তারা জানতে পারে যে এই বাড়িতে কোনো ইন্টারনেট নেটওয়ার্ক নেই, এমনকি এই বাড়িতে কোনো মোবাইল ফোন ব্যবহার করা হয় না, এমনকি কোনো টেলিফোন লাইনও ছিল না। এবার তারা তাদের সন্দেহকে সঠিক প্রমাণ করার জন্য একটা প্ল্যানিং করে। সিআইএ তখন শাকিল আফ্রিদি নামে একজন পাকিস্তানি ডাক্তার এবং আরেকজন নার্স, যার নাম ছিল মুক্তার বিবি, এদেরকে ফেক হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দেওয়ার নাম করে ওই বাড়িতে পাঠায়। তাদের প্ল্যান ছিল যে ভ্যাকসিন দেওয়ার নাম করে ওই ডাক্তার বাচ্চাদের ডিএনএ নিয়ে আসবে এবং সেই ডিএনএ এর সাথে লাদেনের ডিএনএ ম্যাচ করে দেখা হবে যে এর সাথে লাদেনের কোনো কানেকশন আছে কিনা। কিন্তু তাদের এই প্ল্যান ফেল হয়ে যায়, কারণ ওই ডাক্তার এবং ওই নার্স লাদেনের বাড়ির ভিতর ঢুকতেই পারেনি। কিন্তু পরবর্তীকালে ওই ডাক্তারকে পাকিস্তানি সরকার দেশদ্রোহিতার অভিযোগে 33 বছর জেলের শাস্তি দিয়েছিল। আর এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে সিআইএ এজেন্সি নিশ্চিত হয় যে এই বাড়িতেই আমেরিকার দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ওসামা বিন লাদেন রয়েছে। তাই তারা সিআইএ ডিরেক্টর পিনেটাকে খবর পাঠায় যে উই ফাউন্ড এ জ্যাকপট। আর এরপরে শুরু হয় লাদেনকে হত্যা করার মিশন, অপারেশন নেপচুন স্পিয়ার। তবে লাদেনকে মারার জন্য তাদের সামনে দুটো উপায় ছিল। একটা হলো মিসাইল অ্যাটাক, আর দ্বিতীয় হলো কমান্ডো রেইড। যেহেতু লাদেন সম্পূর্ণ একটা অন্য দেশে পাকিস্তানে ছিল, তাই তার বাড়িতে মিসাইল অ্যাটাক করলে পাকিস্তানের সাথে আমেরিকার ইন্টারন্যাশনাল রিলেশন খারাপ হওয়ার সম্ভাবনা ছিল। তাছাড়া মিসাইল অ্যাটাক করলে লাদেন আদৌ মারা গেছে কিনা সেই ব্যাপারে তারা কোনো কনফার্মেশন পেত না। তাই এই মিসাইল অ্যাটাকের প্ল্যানটাকে তারা ক্যান্সেল করে দেয়। তাদের কাছে দ্বিতীয় অপশন ছিল কমান্ডো রেইড, আর এটাও খুব একটা সেফ অপশন ছিল না, কারণ পাকিস্তান আর্মির নজর এড়িয়ে লাদেনের ঘরে ঢুকে লাদেনকে মারা অত্যন্ত কঠিন একটা কাজ ছিল। আর এখানে এটাও মনে রাখবেন যে এই বাড়ি থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে পাকিস্তানের মিলিটারি একাডেমি ছিল। একটা সময় আমেরিকা এই প্ল্যানিংটা করেছিল যে তারা পাকিস্তানের সাথে হাত মিলিয়ে তারপর লাদেনকে ধরবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমেরিকা বুঝতে পেরেছিল যে পাকিস্তানি লাদেনকে তাদের
দেশে আত্মগোপন করতে হেল্প করেছে। তাই অনেক আলাপ আলোচনার পর আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা কমান্ডো রেডের পারমিশন দেন। এই মিশনটাকে তারা মাত্র 38 মিনিটের মধ্যেই কমপ্লিট করে ফেলেছিল। শুধু তাই নয়, তারা মিশন শুরুর প্রথম 15 মিনিটের মধ্যেই অর্থাৎ 2রা মে রাত্রি 1টা নাগাদই লাদেনকে মেরে ফেলেছিল। বাকি সময় তারা লাদেনের বাড়িতে থাকা ইম্পর্টেন্ট ডকুমেন্টস এবং এভিডেন্সগুলোকে কালেক্ট করেছিল। এই এভিডেন্সগুলোর মধ্যে ছিল 10টা সেলফোন, 10টা কম্পিউটার, 100টারও বেশি কম্পিউটার ডিস্ক, কিছু হ্যান্ড রিটেন নোটস, ডকুমেন্টস, পার্সোনাল ডায়েরি, পার্সোনাল আইটেম। আর এই সমস্ত ইনফরমেশন 2017 সালে সিআইএ পাবলিকলি রিলিজ করেছে। আর আপনারা চাইলে এই ওয়েবসাইটে গিয়ে এই সমস্ত কিছু চেক করতে পারবেন। লাদেনকে মারার পর তার ডেড বডিটাকে প্যাক করে ফার্স্ট ফ্লোরে নিয়ে আসা হয়। আর ঠিক সেই সময় তারা লক্ষ্য করে যে আশেপাশে চারিদিকে যে বাড়িঘরগুলো ছিল সেখান থেকে লোকাল লোকজন বেরিয়ে এসে লাদেনের বাড়ির সামনে জড়ো হচ্ছে। তাদের জড়ো হতে দেখে সিল অফিসারদের মনে হয় এখনই হয়তো পাকিস্তানের আর্মিরা এখানে চলে আসবে। তাই এই সময় তাদের সাথে থাকা ট্রান্সলেটর একটা বুদ্ধি করে, সে উর্দু ভাষায় ওখানে থাকা সকলকে জানায় যেটা পাকিস্তান আর্মিরই একটা মিশন, তারা যেন এখানে না আসে, নইলে তাদেরকে মেরে ফেলা হবে। এবার যেহেতু একটা হেলিকপ্টার ক্র্যাশ করেছিল, তাই ব্যাকআপে থাকা চিনুক হেলিকপ্টার এরই মধ্যে সেখানে পৌঁছে যায় সিল অফিসারদেরকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এই চিনুক হেলিকপ্টারে সিল অফিসাররা লাদেনের ডেড বডি সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে একে একে হেলিকপ্টারে উঠে পড়ে। কিন্তু রওনা হওয়ার আগে তারা ক্র্যাশ হয়ে যাওয়া হেলিকপ্টারটাকে বোমা দিয়ে ব্লাস্ট করে দেয়, যাতে পাকিস্তান তাদের এই উন্নত স্টেলথ টেকনোলজি চুরি করে নিজেদের যুদ্ধ বিমানে ব্যবহার করতে না পারে। কিন্তু ব্লাস্টের পরেও ওই হেলিকপ্টারের লেজের অংশটা বেঁচে যায়, যেটাকে পরের দিন পাকিস্তানি মিডিয়া তাদের চ্যানেলে দেখায়। এবার কোনো দেশই নিজের নাম টেরোরিস্টদের সাথে যুক্ত করতে চায় না। সেই কারণে সৌদি আরব, আফগানিস্তান এবং পাকিস্তানের মতো দেশগুলো ওসামা বিন লাদেনের ডেড বডি নিতে অস্বীকার করে। এই সময় আমেরিকার উপর চাপ সৃষ্টি হয় যে তারা ডেড বডি নিয়ে কি করবে। তারা প্রথমে ভাবে যে তারা ডেড বডিটাকে পুড়িয়ে ফেলবে, কিন্তু ওসামা বিন লাদেন একজন খাঁটি মুসলিম ছিলেন। আমেরিকা চাইছিল না যে লাদেনের ধর্মীয় বিশ্বাসে কোনো রকম আঘাত আসুক, তাই তারা বডিটাকে ধর্মীয় মতে কবর দেওয়ার কথা ভাবে। কবর দেওয়ার জন্য তারা ইসলাম ধর্ম অনুসারে তার দেহটিকে ধুয়ে পরিষ্কার করে সাদা চাদর দিয়ে ঢেকে দেয় এবং ইসলাম ধর্ম অনুসারে একজন ইমাম কোরআন পড়ে তার দেহটিকে নর্থ আরাবিয়ান সিতে কবর দিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে লাদেনকে কেন সমুদ্রে কবর দেওয়া হয়েছিল? কারণ আমেরিকাও জানে যে লাদেনকে পৃথিবীর এখনো বহু মানুষ নিজেদের হিরোর চোখে দেখে এবং তাকে সম্মান করে। তাই তার দেহটিকে যদি স্থলভাগে সমাধি দেওয়া হয়, তাহলে হয়তো তার অনুগামীরা সেই সমাধিকে তার শেষ স্মৃতি হিসাবে চিহ্নিত করে দেখবে এবং সেই সমাধিতে সম্মান জানাবে। যেমনটা এখনো বেশ কিছু মানুষ সাদ্দাম হোসেনের সমাধিতে সম্মান দেখায়। কিন্তু আমেরিকা লাদেনের কোনো চিহ্নই রাখতে চাইছিল না, তাই তারা সমুদ্রে লাদেনকে সমাধি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। লাদেনকে সমাধি দেওয়ার পর রাত্রি 11:35 নাগাদ আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমেরিকা সহ সারা বিশ্বকে জানায় জাস্টিস হ্যাজ বিন ডান, আল কায়দা লিডার ওসামা বিন লাদেন মারা গেছে। আচ্ছা বলুন তো, আমেরিকা ঠিক কোন ঘটনার পর লাদেনকে মারার জন্য মরিয়া হয়ে উঠেছিল? আর আপনি কি জানেন একজন সাধারণ মহিলা যিনি রাতারাতি একটা ফোন কল পেয়ে গুপ্তচর হয়ে গেছিলেন, তিনি সাদ্দাম হোসেনের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন এবং সাদ্দাম হোসেনের কুয়েত জয়ের স্বপ্নকে বানচাল করে দিয়েছিলেন? এই বিষয়ে জানতে হলে এই ভিডিওটা অবশ্যই দেখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।